আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 15 তারিখ যেই সি ইউনিটের পরীক্ষা হবে নতুন প্যাটার্নে, সেই সি ইউনিটের যেই আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সেই প্রবলেম সলভিং নিয়ে আজকে একটা ম্যারাথন ক্লাস দিব তোমাদেরকে। এই ম্যারাথন ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে একটু যুক্ত হবা। আজকের এই ম্যারাথন ক্লাসটা সি ইউনিট যারা জয় করতে চাও, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ ফ্যাকাল্টিতে পড়তে চাও, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিটের অর্থাৎ উপ ইউনিটের রেজাল্ট দিয়েছে, যার মধ্যে আমাদেরই এই ড্রিম বেচ, এক্সাম বেচ পর হচ্ছে বিভিন্ন বেচ থেকে তোমার হচ্ছে বিভিন্ন মেরিট অর্জন করেছে। যেমন একজন দেখলাম 6ষ্ঠ হয়েছে, কেউ 10ম, কেউ 55তম, কেউ হচ্ছে 34তম, 36তম, সবগুলো হচ্ছে আমাদের বেচ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাজিমাত করে দিয়েছে আমাদের এই বেচ। আশা করি পরবর্তীতে যে রেজাল্টগুলো হবে, বি ইউনিটের রেজাল্ট, ডি ইউনিটের রেজাল্ট, সেগুলো ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ সফলতা থাকবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে একটু দ্রুত যুক্ত হবা। আজকে সি ইউনিটের ক্লাসটা তোমাদের রাফিক ভাই নিবে। যে প্রবলেম সলভিং যে বিষয়টা আছে, এটাতে কিভাবে খুব সহজেই ক্র্যাক করা যায়, কিভাবে সহজে খুব ধরা যায়, সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোকপাত করবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে এবং একটা প্রশ্ন সলভ করতে তোমাকে কীভাবে সলভ করতে হবে, সেই সকল দিক থেকে সেগুলো আজকের এই লাইভ ক্লাসে তুমি পাবা। তো প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সি ইউনিট নিয়ে তোমরা অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলা, আমরাও তোমাদের কথা দিয়েছিলাম। এবং প্রত্যেক ইউনিটের, শুধুমাত্র সি ইউনিট বলো বা বি আর ডি না, প্রত্যেক ইউনিটের জন্য আমরা লাস্ট মুহূর্তে ম্যারাথন ক্লাস দিয়েছিলাম এবং সেই ধারাবাহিকতাগুলোকে আমরা রেখেছি এবং রাখবো। তোমাদের প্রথমে এ ইউনিট ছিল, এই ইউনিটে আমরা শাসন দিয়েছিলাম ইংলিশ বাংলা যতটুকু আমরা পারছি। তারপর সে B1 পরীক্ষা হয়েছে, বি পরীক্ষা হয়েছে, B2 পরীক্ষা হয়েছে। এখন সি ইউনিট প্রত্যেকটা জিনিসকে ধাপে ধাপে আমরা দিচ্ছি, ঠিক আছে? তো সি ইউনিটের জন্য আজকে প্রবলেম সলভিং ক্লাস হবে। তোমাদের রাফিক ভাই ক্লাস অলরেডি তোমাদের বলে ফেলছে। তো আজকে ম্যারাথন ক্লাস হবে। এখানে কোয়েশ্চেন কয়টা আছে? কোশ্চেন আছে প্রায় 50-র মতো হবে। 50-র মতো হবে। তো 50টা কোয়েশ্চেন সবগুলো টপিকে এখানে ইনক্লুড করা আছে। মেবি সবগুলো টপিক ইনক্লুড করা আছে। তোমরা যারা সি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমার ফ্রেন্ডস সার্কেল যারা, তাদেরকে একটু মেনশন করে দিও এবং সবাই মিলে যেন ক্লাসটা উপভোগ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করো। ঠিক আছে, ওকে। তোমরা সবাই খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে বসবা। আশা করি আজকের ক্লাসটার পরে তোমাদের আসলে সি ইউনিট নিয়ে যে ভয় ভীতি থাকে প্রবলেম সলভিংয়ের, যে ভাইয়া কীভাবে প্রবলেম সলভিংয়ের কোশ্চেন আনসারগুলো করবো, এটা তো নতুন প্যাটার্ন, 1 বছর পরীক্ষা আছে, খুব একটা বেশি প্রশ্ন অ্যানালাইসিস করার সুযোগ নাই। এই কারণে যারা এই ভয় ভীতিতে আসো, অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসটা শুরু করি। প্রবলেম সলভিং, দেখো প্রথম কোশ্চেনে যদি আমরা যাই, এটা হচ্ছে আজকের ক্লাসটা এমনভাবে সাজানো, একটা করে কোশ্চেন দেওয়া আছে 23-24-এর, তারপরে ওই ইনক্লুডেড কোশ্চেন দেওয়া আছে 2-3টা করে, ঠিক আছে? এই কোশ্চেনটা হচ্ছে সিইউ 23-24 আসে একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে একটি মোবাইল 11,000 টাকায় বিক্রয় করার ফলে 10% লাভ হলো, তাহলে মোবাইলটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এই যে জাস্ট এই শতকরার অঙ্কগুলো তোমরা কি করছো, লাভ ক্ষতির অঙ্কগুলো হাই স্কুল জীবনেও পার করে আসছো, কিন্তু দীর্ঘদিন ধরে না করার কারণে কি করো, এগুলো ভুলে গেছো। তো চলে আসি রিভিশন করি। দেখো বলছে এত টাকায় বিক্রয় করে, তার মানে এটা কি, বিক্রয় মূল্য, ফলে 10% লাভ হয়েছে, 10% লাভ হয়েছে। হ্যাঁ, তাহলে মোবাইলটির ক্রয় মূল্য কত? দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে লাভ সমান আসলে কি হয়, লাভ সমান আসলে হয় ক্রয় মূল্য এর সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য আসে, ঠিক আছে? তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি আসে, লাভ আসে। বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। আর ক্ষতির ক্ষেত্রে যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে ক্রয় মূল্যটা বড় হচ্ছে, তাহলে ক্ষতির ক্ষেত্রে কি হয়, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হয়। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন আসি এই অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে, দেখো 11,000 টাকায় বিক্রয় করায়
দেখো 11,000 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়েছে, তাহলে মোবাইলটি ক্রয় মূল্য কত? তুমি এটা বিভিন্ন উপায় করতে পারো। প্রথমে মূল নিয়ম শেখাচ্ছি, দেখো ধরি ক্রয় মূল্য কত এক্স, ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এখন 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য এক্স প্লাস এক্স এর 10%, ঠিক আছে। তাহলে এক্স প্লাস এক্স এর 10% মানে কত? এক্স ইন্টু 10/100। দেখো তোমাকে পরীক্ষায় কিন্তু এত ডিপলি করতে হবে না, কিন্তু এটা যেহেতু প্রথম অঙ্ক আমি পুরোটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। 0 0 তার মানে x/10, এটা আসবে x প্লাস x/10। এটাকে যদি তুমি 10 লসাগু করো তাহলে 10x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 11x/10। এটা আসলে কি আসছে? বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে কত? 11,000। তার মানে শর্ত মতে 11x/10 ইকুয়াল টু হচ্ছে 11,000। এখান থেকে জাস্ট x এর মানটা বের করলেই তুমি ক্রয় মূল্যটা পেয়ে যাবা। আবার এটা আরেকটা সিস্টেমে আছে, ঐকিক নিয়মে করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয়। তাহলে দেখো এখান থেকে যদি আমি x এর মানটা বের করি তাহলে কত আসে? দেখো x ইকুয়াল টু কত হবে? 11,000 গুণ 10 ভাগ হচ্ছে 11। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটরে যদি হিসাব করি দেখো কত আসে? 11,000 গুণ 10 ভাগ হচ্ছে 11 আসতেছে 10,000 টাকা, 10,000। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে আনসারটা হবে যে এখানে কি আছে? নাই। কি বলছে? এটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 10,000 হবে। তোমরা আনসার করে ফেলছো 10,000 10,000। এটা অপশনে নাই, এটা টাইপিং মিস্টেক হতে পারে, হ্যাঁ, বা এখানে সংখ্যা মিস্টেক হইতে পারে, ঠিক আছে। দেখো এখন আসি, এটা আরেকটা সিস্টেম শিখাই। মূল কথা তুমি প্রসেসটা পারলেই হবে, ঠিক আছে। এখানে আরেকটা সিস্টেম হচ্ছে ধরি ক্রয় মূল্য ঐকিক নিয়ম যদি তোমাকে বলি, দেখো ধরি ক্রয় মূল্য 100 টাকা। ডিস্টার্ব করতেছে কেন? ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা না? 110 টাকা। এই সিস্টেমে করতে পারো, মনে মনে হিসাব করবে, এত কিছু লেখার প্রয়োজন নেই। 10% মানে 110 টাকা। এখন দেখো যে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110। অতএব বিক্রয় মূল্য কত? 11,000। 11,000 হলে কত হবে? 100 গুণ হচ্ছে 11,000 ভাগ হচ্ছে 110। এটা করলেও দেখো আনসার বের হয়ে যাবে। 100 গুণ 11,000 ভাগ হচ্ছে 110, এটাও 10,000। দেখো তাহলে আগেও বের হয়েছে কি 10,000, এখনো বের হয়েছে 10,000। তাহলে দেখো এই সিস্টেমে তুমি জাস্ট কি করবা? ধরে মনে মনে ধরতেছে, কল্পনা করতেছে 100, তাহলে 10% লাভে মানে কি তুমি জানো যে 110 টাকা। তাহলে তুমি এখন এখানে মনে মনে জাস্ট এতটুকু ক্যালকুলেশন তুমি খাতায় করবা। এক্স যদি তোমাকে ধরতে বিরক্ত লাগে, আরও শর্টকাট আছে, আমরা অত শর্টকাটে না যাই, আস্তে আস্তে এগুলো শিখবো আর কি, ঠিক আছে। এখন আসি নেক্সট কোশ্চেন। দেখো এটা কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু কাইন্ডলি বলো, কারো কোনো সমস্যা আছে কিনা? অপশানে তো উত্তর নাই। হ্যাঁ, অপশানে উত্তর নাই। সবাই 10,000 আনসার করছো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন নাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, হ্যাঁ, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটি ক্রয় মূল্য কত? এটাও দুইটা নিয়মে শিখাবো। দেখো 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে তুমি শুরুতেই ধরে নিতে পারো ক্রয় মূল্য। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু কি? x টাকা। এখন কি বলছে? 36 টাকা বিক্রি করায় ক্ষতি হয় কত? দেখো ক্ষতি সমান কি জানো? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি?
বিক্রয় মূল্য আমি 36 টাকায় বিক্রয় করছি, তাহলে এটা আমার কি ক্ষতি না? যত ক্ষতি হয় 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। হ্যাঁ, তাহলে 72 টাকায় লাভ তাহলে কত হবে দেখো তো? লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। তাহলে ক্ষতির পরিমাণ লাভের পরিমাণ ক্ষতির দ্বিগুণ। এখানে কি বলছে? যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। হ্যাঁ, ক্ষতির দ্বিগুণ হচ্ছে লাভ। তাহলে লাভ ইকুয়াল টু কি? ক্ষতির দ্বিগুণ। 2 গুণ ক্ষতি কত? x মাইনাস 36। এখান থেকে জাস্ট x এর মানটা বের করলেই হবে। তাহলে 72 মাইনাস x ইকুয়াল টু 2x মাইনাস 36 দুগুণ 72। তাহলে কত আসতেছে দেখো তো? এখান থেকে 2xটা এখানে আছে, মাইনাস x এপারে পাশে পার করে দাও, তাহলে 3x ইকুয়াল টু এই 72 দুগুণ 72 যোগ 72। হ্যাঁ, তাহলে হবে 144। তাহলে x ইকুয়াল টু হবে 144 ভাগ হচ্ছে 3, 48। আনসার হচ্ছে 48। ঠিক আছে, এই নিয়মে তুমি মূল নিয়ম এটা x এর এই সিস্টেমে তুমি সমীকরণ দাঁড় করায় সমীকরণটা সলভ করতে পারবা। আরেকটা শর্টকাট সিস্টেম আছে, যদি এটা ভুল না করো তাহলে এটা বেস্ট হবে, কিন্তু এই শর্টকাটে আবার ভুল করার সম্ভাবনা বেশি। দেখো, 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে 72 মাইনাস 36 ডিভাইডেড বাই কত গুণ বলছে, যেটা গুণ কত গুণ? দ্বিগুণ প্লাস 1। এটা হবে ক্ষতির পরিমাণ। কিসের পরিমাণ? ক্ষতি। হ্যাঁ, মোট কথা প্রথম দিকে যেটা থাকবে যত ক্ষতি হয়, যার দ্বিগুণ বা কত গুণ বলবে সেটা বের হবে। অনেক সময় বলবে এত টাকায় বিক্রি করলে এত লাভ হয়, কিন্তু এত টাকায় বিক্রি করলে 3 গুণ ক্ষতি হয়, তখন কিন্তু মূলত এখানে লাভটা বের হবে। ঠিক আছে, এখন এটা দেখো 72 থেকে 36 বাদ দিলে 36 ভাগ হচ্ছে 3, 12। তাহলে ক্ষতি হচ্ছে 12 টাকা। এখন 36 টাকায় বিক্রি করলে যদি ক্ষতি 12 হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 36 প্লাস ক্ষতি হচ্ছে 12 টাকা। এই 36 আর 12 হচ্ছে 48 টাকা। এই যে এই সিস্টেমে তুমি ইজিলি বের করতে পারছো। দেখো এটা বুঝছো কিনা ক্লিয়ারলি আমি একটু বলো। ক্লাসটা কি ডি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কিছু কিছু টপিক আছে যেগুলো ডি ইউনিটে এসে থাকে, করতে পারো তুমি, তাহলে তোমার প্র্যাকটিস হবে আর কি। হ্যাঁ ভাইয়া, সাউন্ড প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমরা দেখতেছি একটু কি হয়েছে। আচ্ছা, এটা কি একেবারেই শোনা যাচ্ছে না নাকি একটু সমস্যা? সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, আমরা একটু দেখতেছি। এই সাউন্ডের সমস্যা বলতেছে। আচ্ছা বুঝছি ভাইয়া, ঠিক আছে মুস্কান ঋতু, ওকে। নেক্সট যে সমস্যা তোমাদের এখন ঠিক করা হবে, সমস্যা নাই, ততক্ষণে ক্লাস করতে থাকো। ঠিক আছে তো? ওকে, দেখো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 400 টাকায় আম ক্রয় করে 500 টাকায় বিক্রি করলো, তার শতকরা কত লাভ হলো? এরকম অঙ্কও কিন্তু আসতে পারে, যদিও অঙ্কটা সহজ। 400 টাকায় আম ক্রয় করছে, 500 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য কত? 500, ক্রয় মূল্য কত? 400, তাহলে হচ্ছে 100 টাকা। তাহলে লাভ হচ্ছে 100 টাকা। এখন বলছে শতকরা কত? মনে রাখো ভাইয়া, লাভ বা ক্ষতি সবসময়, লাভ বা ক্ষতি অলওয়েজ কার সাথে হিসাব হবে? অলওয়েজ ক্রয় মূল্যের সাথে হিসাব হবে, এটা মনে রাখতে হবে। হিসেব
হবে। হ্যাঁ, তাইলে এখানে কি হচ্ছে দেখো, শতকরাটা কিভাবে বের হবে, শতকরা ইকুয়াল টু নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 400, যেহেতু ক্রয় মূল্যের উপর হিসাব হবে, কত লাভ হয়েছে 100 টাকা, 100 গুণ হচ্ছে 100 দিলে এটা শতকরা পার্সেন্ট বের হয়ে যাবে। তাহলে এখানে 0 0 0 0, তাহলে হচ্ছে 100 ভাগ 4, তার মানে হবে 25%। আনসার উইল বি 25%। ঠিক আছে, আনসার করছে অবনীত 25%, কাজী মুবাশশিরুল 25%, ঠিক আছে, জান্নাতেন 25%, ওয়াজিয়া হাসিম 25%, আফিয়া কাজী 25%, আবু সালেহ 25%। ঠিক আছে, তোমাদের সবার উত্তর ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে এটা, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। হ্যাঁ, লাভটা বের করতে হবে। এরকম কোশ্চেন থাকলে দেখো 100 টাকায় বলছে কয়টা কিনে, 10টা কিনে, এবং 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। খেয়াল করো, 10টা ডিমের দাম কত, 10টা ডিমের দাম 100 টাকা না, 100 টাকা। একটি ডিমের দাম কত হবে, 100/10, দিস ইজ ইকুয়াল টু 10 টাকা। এখন খেয়াল করো এটা কি, এটা ডিমের ক্রয় মূল্য, 10 টাকায় কিনছে। ঠিক আছে, এখন 100 টাকায় 8টা ডিম বিক্রি করছে, এটা এখন বিক্রয় মূল্য বের হবে, বিক্রয় মূল্য। ঠিক আছে, 100 টাকায় কয়টা কিনছে, 8টা না, তাহলে 8টি ডিমের দাম 100 টাকা। অতএব একটি ডিমের দাম কত হবে, 100/8 টাকা। এটা করলে হবে 100 ভাগ হচ্ছে 8, 12.5, 12.5 টাকা। এখন একটা কিনছে কত টাকা করে, 10 টাকা করে, বিক্রি করছে কত, 12.5, তার মানে প্রতিটা ডিমে সে 2.5 টাকা করে কি করতেছে, লাভ করতেছে। তাহলে শতকরা এখানে দেখো 2.5 টাকা লাভ, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 10 টাকা গুণ এখানে 100%, এই যে শতকরা লাভটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0 0 কাটা 25 গুণ 10, এটাও হবে 25%। তাহলে এটার আনসার হবে 25%। ঠিক আছে, 25, উম্মে খাদিজা 25%, রাতুল আহমেদ কনক 25%। ঠিক আছে, যারা 25% করছো, অনেকে 20% করছে, হ্যাঁ এটা 25% হবে আনসার। ঠিক আছে, আর নেক্সট, ওকে নেক্সট দেখো 10 জন লোক, এটা 2 নম্বর কোশ্চেন, CU 23-24 আসা কোশ্চেন। হ্যাঁ, তাহলে প্রথম টাইপ আমরা শেষ করে ফেলছি। এখন এটাতে বলছে 10 জন লোক 24 ঘন্টায় 25টি কেক বানাতে পারে, 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে। এইটার দুইটা সিস্টেম আছে, প্রথমে হচ্ছে মূল নিয়ম, পরে শর্টকাট। দেখো মূল নিয়ম কি, 10 জন লোক 24 ঘন্টায় 15টি কেক বানাতে পারে, তাহলে 8 জন লোক 36 ঘন্টায় কয়টি কেক বানাতে পারবে। তাহলে যেটা চাইবে, যেটা তোমাকে প্রশ্নে বলবে, আস্ক করবে, সেটা ডানে ফেলতে হবে। তাহলে খেয়াল করো, কেক বানানোটা তোমাকে ডানে ফেলতে হবে। তাহলে দেখো 10 জন লোক 24 ঘন্টায় কেক বানাতে পারে কত, 15টি। অতএব দেখো খেয়াল করো, একজন লোক 1 ঘন্টায় কেক বানাতে পারে। খেয়াল করো, তোমাকে এখানে মনে রাখতে হবে কম হলে ভাগ, বেশি হলে গুণ। যখন একজন লোক, 10 জন লোক যদি 15 টাকা বানাইতে পারে, তাহলে একজন লোক কি 1 ঘন্টায় কম সংখ্যক বানাইতে পারবে, কম হলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই দুইটাই ভাগ হয়ে যাবে, 15 ভাগ হচ্ছে 10 গুণ 24। ঠিক আছে, অতএব কত, 8 জন লোক। এখন 8 জন লোক কত ঘন্টায়, 36 ঘন্টায় বানাইতে পারবে। 15 গুণ 8 গুণ হচ্ছে 36
ভাগ হচ্ছে 10 গুণ 24, হিসাব করলে যেটা আসবে সেটা হবে আনসার। ঠিক আছে, 15 গুণ 8 গুণ হচ্ছে 36 ভাগ হচ্ছে 10 গুণ 24, 18। তাহলে আনসার এখানে আসতেছে 18। 18টি কেক বানাইতে পারবে। এখন তুমি কি করবা? তোমার পরীক্ষার খাতায় তো এত বড় অঙ্ক করাটা সম্ভব হবে না। তো এখানে একটা শর্টকাট সূত্র আছে। সূত্রটা হচ্ছে, দেখো এটা যদি আমি ক্লিয়ার করে ফেলি, সূত্রটা হচ্ছে M1 T1 divided by W1 equal to M2 T2 divided by W2, এটা হচ্ছে ফর্মুলা। এখানে M1 তে মানুষ ম্যান, T ফর টাইম সময়, W ফর ওয়ার্ক কাজ। ঠিক আছে, কোনো অঙ্কতে দেখবা এটা কিন্তু এই ঐকিক নিয়মের যে কাজের যতগুলো অঙ্ক আছে সবগুলোতে ব্যবহার করতে পারবা। দেখবা কোনোগুলোতে বলবে একই কাজ, তখন দুই ক্ষেত্রে W আর ব্যবহার হবে না, তখন শুধু M1 T1 equal to M2 T2 হবে। এই সূত্র দিয়ে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা এখন করার চেষ্টা করি। দেখো প্রথম ক্ষেত্রে M1 কতজন লাগছে? 10 জন। প্রথম ক্ষেত্রে T1 সময় কত লাগছে? 24 ঘন্টা। প্রথম ক্ষেত্রে কাজ কত? কাজ হচ্ছে 15টি কেক, ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু M2 কত? দ্বিতীয় ক্ষেত্রে লোক কত? 8 জন, না 8 জন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো T2 কত? সময় কত? 36 ঘন্টা, সময় হচ্ছে 36 ঘন্টা। তাহলে W2 ইকুয়াল টু হোয়াট? এখান থেকে জাস্ট W2 টা বের করে ফেলতে হবে। তাহলে W2 ইকুয়াল টু কি হবে? 8 গুণ 36 গুণ হচ্ছে 15 ভাগ হচ্ছে 10 গুণ 24। আবারও দেখো সেম আসবে 18, আনসার উইল বি 18। দেখো এই সিস্টেম বুঝছো কিনা? একটু বলো। M1 T1 বাই W1, হ্যাঁ ঠিক আছে। সঞ্জিদা আজ বলেছে আগেরটাই ঠিক আছে। হ্যাঁ, ক্লাসটার রেকর্ড কি পরে থাকবে? ওকে, অবশ্যই থাকবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো 15 জন লোক কোনো একটি কাজ 20 দিনে সম্পাদন করে, ওই কাজ আরো 5 জন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পন্ন করা যাবে? এখানে দেখো সেম সিস্টেম, একটি কাজ 20 দিনে সম্পন্ন করে 15 জন লোক, ওই কাজ দেখো ওই একই কাজ, তার মানে এখানে কাজের ফর্মুলাটা ব্যবহার হবে না। তাহলে 5 জন লোক অতিরিক্ত করলে কত দিনে সম্পাদন হবে? তাহলে এখানে দেখো সূত্রটা কি ইউজ হবে, আমি আর ঐকিক নিয়ম করবো না। M1 T1 equal to M2 T2। এখানে খেয়াল করো M1 কত? M1 হচ্ছে 15 জন, T1 কত? 20 দিন। M2 কত? দেখো M2 হচ্ছে এখানে আরো 5 জন, তার মানে আগে ছিল কত? 15 আর প্লাস 5 কত হবে? 20 জন। T2 ইকুয়াল টু হোয়াট? কত দিনে বের করতে হবে? তাহলে এখানে আমি আগেই যদি আমি T2 টা বের করে ফেলি, T2 ইকুয়াল টু হবে M1 T1 ডিভাইডেড বাই M2। তাহলে M1 কত পাইছি? 15, T1 কত? 20, M2 কত? 20। তাহলে 20 কাটা 15 হবে, আনসার উইল বি 15। ঠিক আছে, ওয়াজিয়া হাসিম 15 বলছে। ওকে, 15 জন, সরি 15 জন কেন, 15 দিন হবে আর কি, 15 দিনে। এটাকে বলছে দুর্জয় দেব 15 দিন, আকলিমা সুলতানা ক, উম্মে খাদিজা 15 জন, রেবেকা সুলতানা 15। ঠিক আছে, ওকে নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে? দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করবে? খেয়াল করো, ওই দালানই তৈরি করতে হবে, মানে কাজ সেম, তার মানে ডাব্লিউর ঘটনা ঘটবে না। ঘটনাটা কি? এখানে সময় দুইটা দেওয়া আছে, দুই সময়কে তোমাকে গুণ করে একটা বানাইতে হবে। এক্ষেত্রে আবারও সেম সিস্টেম, M1 T1 ইকুয়াল টু M2 T2। ঠিক আছে, বলছে কি বলছে? 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে, তোমার দিনটা বের করতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখো M1 লোক কতজন? প্রথমে দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক, এখানে কত? 16 জন।
ঠিক আছে। T1 খেয়াল করো, T1 এর ক্ষেত্রে সময় কত? 7 ঘন্টা, টোটাল 60 দিন। তাহলে সময় 7 ঘন্টা, কত দিনে? 60 দিন। এই 420 ঘন্টা, এটা হচ্ছে তোমার টোটাল সময়। হ্যাঁ, এখন খেয়াল করো M2 দেওয়া আছে। M2 কি বলছে? কি দেওয়া তৈরি কত? দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক। তাহলে M2 কত? 14 জন। আচ্ছা, ইংলিশ বাংলা মিক্সড হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। M2 ইকুয়াল টু কত? 14 জন। এখন T2 ইকুয়াল টু খেয়াল করো, দেওয়া আছে যে 15 ঘন্টা কাজ করে। তার মানে এখানে আমি 15 লিখলাম, গুণ কত দিন, এটাকে x ধরলাম, দিনটাকে কি ধরলাম? x। এই x এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে খেয়াল করো, বসাও এখন। 16 ইন্টু T1 হচ্ছে 420 ইকুয়াল টু M2 হচ্ছে 14 গুণ হচ্ছে T2 কত? 15 ইন্টু x। এই সব এই দুইটা এই পাশে ভাগ করে দাও। তাহলে x ইকুয়াল টু হবে 16 গুণ 420 ভাগ হচ্ছে 14 গুণ 15। আমি এগুলো ক্যালকুলেশন একটু কি করতেছি, স্কিপ করতেছি। 16 ইন্টু 420 ভাগ হচ্ছে 14 গুণ 15, আনসার আসছে যে 32। 32 দিনে করতে পারবে, ঠিক আছে। আনসার গ নাম্বার। ওকে, রিজিতা চৌধুরী 32, ওকে ওকে, সেন 0 30, রাতুল আহমেদ কনক 112, না হবে না, 32 হবে। শেলি আক্তার 32, ঠিক আছে। ওকে, নেক্সট। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, পিতা মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:5:3। তাদের মোট বয়স 75 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? খেয়াল করো, বয়সের অনুপাত দেওয়া আছে, পিতা মাতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:5:3। তাদের মোট বয়স যদি 75 হয়, পুত্রের বর্তমান বয়স কত? অনুপাতের অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম আগে তোমাকে অনুপাতের সমষ্টি নির্ণয় করতে হবে। কি করতে হবে? অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি, অনুপাতের সমষ্টি কত হবে? 7 + 5 + 3 15। এখন বলছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স সিস্টেম হচ্ছে টোটাল বয়সের সমষ্টি কত? 75 গুণ পুত্রের অনুপাতের সমষ্টি কত? 15। পুত্রের অনুপাত কত? দেখো, পিতা মাতা ও পুত্র, তার মানে পুত্র হচ্ছে 3, এই 3, এই জাস্ট এটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। হ্যাঁ, 75 গুণ 3 ভাগ হচ্ছে 15, দিস ইজ ইকুয়াল টু 15। 15 বছর, এই যে সি হবে আনসার, ঠিক আছে। জান্নাত এন 15 বছর, নাদিয়া সুলতানা 15 বছর, ওয়াজিয়া হাসিম 15, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা অনেক ভালো পারতেছো। নেক্সট দেখো, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। ওই শ্রেণীতে মোট 55 জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রীর চেয়ে ছাত্রীর সংখ্যা কতজন বেশি? এই যে কতজন বেশি বা কতজন কম, এরকম ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে আনসারটা করতে হবে। হ্যাঁ, কার চেয়ে কে বেশি, কার চেয়ে কে কম, এই জিনিসটা কিন্তু তোমাকে অ্যাডমিশনে পরীক্ষায় মাথাটা কিন্তু আউলায় যাবে। অঙ্ক একদম সহজ, কিন্তু মাথা আউলায় যাবে। হ্যাঁ, এই কারণে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। কি বলছে দেখো, একটি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 5:6। ওই শ্রেণীতে মোট 55 জন আছে। তাহলে ছাত্রছাত্রী থাকলে তাদের ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কতজন বেশি? আগে তুমি বের করো অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি, হ্যাঁ, সমষ্টি ইকুয়াল কত? 5 + 6 11। এখন ছাত্র কতজন হবে? খেয়াল করো, ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত মানে 5 হচ্ছে ছাত্র, 6 হচ্ছে ছাত্রী। তাহলে ছাত্র যদি 5 হয়, টোটাল 55 গুণ নিচে 11 উপরে 5। হ্যাঁ, আর ছাত্রী কত হবে? ছাত্রী হবে 55 গুণ নিচে 11 উপরে 6। এখন এখানে হবে 11 5 5 5 25 জন, 11 5 5 6 30 জন, এই 30 আর 25। এখন বলছে কি যে ওই শ্রেণীতে মোট এতজন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কতজন বেশি? এই দেখো, ছাত্রর চেয়ে ছাত্রী সংখ্যা 30 - 25, দিস ইজ ইকুয়াল টু 5 জন বেশি, 5 জন। এই যে গ নাম্বার উত্তর, ঠিক আছে। 5
সবার আনসার 5। ওকে, নেক্সট। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 হলে কোন তিনটির মান কত হবে? এরকম ক্ষেত্রে দেখো জানতে হবে যে একটা ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি কত। দেখো একটা ত্রিভুজের এই যে 3টা কোণ আছে না, এই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণ তোমাকে যখন অনুপাত দেওয়া থাকবে তার সমষ্টি অবশ্যই জানতে হবে। তো এটা সমষ্টি দেওয়া নাই, কিন্তু আমাদের জানতে হবে যে এটা সাধারণ জ্ঞানের মতো যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এটাকে আমি কি ধরতে পারি? দেখো এত হলে কোন তিনটির মান চাইছে না, কোন তিনটির মান চাইছে ইজিলি বের করতে পারবা। সমষ্টি যদি 180 হয় তাহলে এগুলো দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে এক্স ধরে, আর একটা হচ্ছে দেখো সমষ্টি দেওয়া আছে অনুপাত দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা কোণ বের করতে পারবে না। দেখো 1 নাম্বার কোণ যদি আমি ধরি, 1 নাম্বার কোণ যদি ধরি তাহলে এটা কত হবে দেখো তো, 180 গুণ সমষ্টি কত, 4 3 7 5 12, 12 উপরে হচ্ছে 3। 2 নাম্বার কি হবে, 180 গুণ 12 উপরে 4। 3 নাম্বার হবে 180 গুণ 12 উপরে হচ্ছে 5। তাহলে এইভাবে বের করতে ফেলতে হয়। হ্যাঁ, 180 আর 15 গুণ 3 45, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 75 মেবি 15 ইন্টু 5 75 ডিগ্রি। এখন তিনটা সমষ্টি করে দেখো, এটাই হবে তাহলে 45 60 এবং 75। হ্যাঁ, এটা কিন্তু তুমি 60 75 এইভাবেও করতে পারবো। দেখো আমি যদি তোমাকে বলি, হ্যাঁ অনেকে যেটা করে অধিকাংশ 3x + 4x + 5x = হচ্ছে 180 ডিগ্রি এই সিস্টেমে করে। তাহলে 4 3 7 7 5 12 12x = হবে 180 ডিগ্রি। তাহলে x = কি হবে 180 / 12, this = 15। এই 15 এখন প্রত্যেককে গুণ করলে হয়ে যাবে। প্রথম কোণ হবে 3 × 15, 3 15 45, এটা হবে 4 × 15, 4 15 60, পরেরটা হবে 5 × 15, this = 75 ডিগ্রি। এই যে তোমার কাছে যেটা সুন্দর লাগবে তুমি সেই অনুযায়ী করতে পারবা, ঠিক আছে? ওকে ভাইয়া, এত সাউন্ড বাফারিং কেন, ইরিটেটিং। আচ্ছা শোনো, আমি বলি এটা কন্টিনিউয়াসলি ক্লাসটা চলতেছে, এই কারণে যেটা আমাদের আইফোন আছে এটা চার্জ কমে গেলে সাউন্ড একটু সমস্যা করে আর কি। তো তোমরা একটু তোমাদের ধৈর্য সহকারে করবা আর কি, তাহলে তোমাদেরই উপকার হবে। হ্যাঁ, পড়াশোনায় ত্যাগ স্বীকার করলেই সেই পড়াশোনাটা কি হয়, যৌক্তিক হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। হ্যাঁ, তো স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব একটু ত্যাগ স্বীকার করা। ওকে, একটু ত্যাগ স্বীকার করো। এখন আসি 4 নাম্বার, 1 থেকে 11-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? দেখো এটা CU 23-24 একটা কোশ্চেন। এখন 1 থেকে 11-এর মধ্যে মৌলিক সংখ্যা, এখন আমি যদি বলি মৌলিক সংখ্যা কি, যেটাকে হ্যাঁ ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, বা যেটার 1 ছাড়া আর অন্য কোনো কি নাই, গুণনীয়ক নাই, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 1 থেকে 11-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এটা তোমাকে বের করতে হবে। দেখো এটা যদি বের করো, প্রথমে 2, পরে 5 7, এই তো আর হচ্ছে 11, তাহলে 1 2 3 4টা। 1 থেকে 11-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা? 4টা আছে, 1 2 3 4। এখানে অপশন 4 নাই, সরি এর মধ্যে 3 আছে একটা, 1 2 3 4 5টা হবে, উত্তর 5 হবে। হ্যাঁ, 2 3 5 7 এবং 11, 1 2 3 4 5, आंसर হবে 5। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? এরকম কোশ্চেন যদি এসে থাকে, মূলদ এবং অমূলদের সিস্টেমটা তোমাকে বুঝতে হবে। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, বা আমরা সংক্ষেপে বলি p/q আকারে প্রকাশ করা যায়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি, আর যেগুলোকে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলি। হ্যাঁ, যেমন মনে করো যে সাপোজ 2.5, এটা একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে 5/2 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তারপরে 2.53456 অনেকে মনে করতে পারো এই সংখ্যাটা অমূলদ সংখ্যা, কিন্তু না, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকেও
ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। যদি এরপরে এরকম চলতেই থাকে তাহলে সেটা হবে অমূলদ, সেটা হবে কি অমূলদ। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া এই সংখ্যাটা কিভাবে আমি ভগ্নাংশ p বাই q আকারে প্রকাশ করব। দেখো এটা যদি তুমি করো 2 5 3 4 5 6 7 ভাগ পয়েন্ট কটা সরাইছি 1 2 3 4, এই একের পরে 4টা শূন্য মারো। এখন এই দেখো এটাকে ভাগ করলে দেখবা এই 2 পয়েন্ট এটা পাবা। হ্যাঁ, তার মানে এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি। হ্যাঁ, যদি সেটা লিমিটেড হয় অবশ্যই সেটা মূলদ সংখ্যা হবে। আবার অনেকে ভুল করে যে ধরো 3.3333333 এরকম ডট ডট চলতেই আছে, অনেকে এটাকে বলবে যে এটা একটা কি অমূলদ সংখ্যা, কিন্তু না, এটা একটা কিন্তু মূলদ সংখ্যা। এটা অসীম পর্যন্ত চলার পরেও মূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এটাকে এভাবে 3 পৌনঃপুনিক দিয়ে লেখা হয়। এটা আসলে 10/3 এরকম যে সংখ্যাগুলো বারবার রিপিট হবে সেগুলো কিন্তু হবে কি মূলদ সংখ্যা। যেমন এরকম রিপিট যদি হয় 3 পয়েন্ট মনে করো 25252525 এভাবে যদি রিপিট হয় এই সংখ্যাটাও হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম যে মূলদ সংখ্যা কিরকম হতে পারে, অমূলদ কিরকম হতে পারে। দেখো √2 এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, দেখবা কত আসবে 1.4142 হ্যান ত্যান ডট ডট আসতেই থাকবে, এটা হবে অমূলদ সংখ্যা। ওকে, এখন এটা বলছে এর মধ্যে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা 0.3, তাহলে এটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে, অবশ্যই কি হবে মূলদ সংখ্যা হবে। √16/9 দেখো √16/9 16কে রুট করলে হয় 4, 9কে রুট করলে হয় 3, 4/3 একটা মূলদ সংখ্যা। এখন আসি দেখো কিউবিক রুট 8/27, এটাকে কিউবিক রুট 8/27, কিউবিক রুট মানে আমরা জানি এটা পাওয়ার 1/3, এটাকে 8কে কিউবিক রুট করলে হয় 2, 27কে কিউবিক রুট করলে হয় 3, তারপরে 2/3 আসে। এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারবা। 100fx 100 ms ক্যালকুলেটরে দেখবা পাওয়ারের উপরে আছে, শিফট চেপে এই যে পাওয়ার যে চিহ্নটা আছে এর উপরে দিলেই কিউবিক রুট আসবে, দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে 8/27 দিবা, দেখবা 2/3 আসবে। হ্যাঁ, তাহলে এটাও কি একটা মূলদ সংখ্যা। 5/√3 দেখো 5/√3 তুমি এখন এই যে √3 চলে আসছে নিচে, এটা একটা অমূলদ সংখ্যা। এই কারণে নিচের কোনটা অমূলদ সংখ্যা হবে, आंसर হবে ডি নাম্বার, ডি হবে অমূলদ সংখ্যা। ওকে, আওয়াজ আসতেছে ঘের ঘের, একটু ত্যাগ স্বীকার করো, ঠিক আছে। ওকে, নিচের কোন সংখ্যাটি মৌলিক। দেখো মৌলিক সংখ্যা কোনটা, যেটা তুমি একটু খেয়াল করো। দেখো সাউন্ড যতই খারাপ হোক, জাস্ট যদি তুমি একটু বুঝতে পারো যার এই ক্লাসটা দরকার, হ্যাঁ সে কিন্তু অবশ্যই করবে। যার একটা সি ইউনিটে দরকার, হ্যাঁ যার স্বপ্ন একমাত্র স্বপ্ন চবিয়ান হওয়ার, এই সবুজ ক্যাম্পাসে আসার, সে অবশ্যই ক্লাসটা করবে। হ্যাঁ, আর যার না এগুলো হইলে হবে না হলে সে চলে যাবে। হ্যাঁ, বিষয়টা এইটা আর কি, অন্য কিছু না। স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা এখন বলতেছি তো, এটা আমাদের হাত নাই, এটা অটোমেটিক্যালি। যদি আমরা সাউন্ড একদম ক্লিয়ার করতে চাই ক্লাসটা এখনই বন্ধ করে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, বুঝছো? তো তার চেয়ে বেটার হবে ক্লাসটা সমস্যার মধ্যে দিয়ে পার করো। নিচের কোন সংখ্যাটি মৌলিক, এখানে যদি দেখো 44, 49, 51 নাকি 43, খেয়াল করো 44কে ভাঙা যাবে, সাথে সাথে 49কে ভাঙা যাবে, 351 এটাকে ভাঙা যাবে, শুধুমাত্র 43কে ভাঙা যাবে না। তার মানে आंसर হবে ডি 43। ওকে, নেক্সট দেখো শূন্য একটি কি পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা নাকি সবগুলো। দেখো শূন্য নিয়ে অনেক কাহিনী আছে। শূন্য একটা ঋণাত্মক সংখ্যা, এটা কি ঋণাত্মক সংখ্যা হবে? কখনোই হবে না। শূন্য ঋণাত্মক সংখ্যা না, শূন্য ধনাত্মক সংখ্যাও না। এখন শূন্য হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সিস্টেমটা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে -1, -2, 0, 1, 2, 3 এগুলো সব পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তার মানে শূন্য একটা পূর্ণ সংখ্যা, आंसर এ হবে। এবং শূন্য কিন্তু একটা জোড় সংখ্যা, এটাও মনে রাখো, শূন্য একটা জোড় সংখ্যা। কারণ জোড় সংখ্যা হইতে গেলে
সিস্টেম হচ্ছে 2 এর গুণিতক হইতে হবে। সাপোজ 4 এটা 2 এর গুণিতক, এই কারণে এটা জোড় সংখ্যা। 6 এটা হচ্ছে 2 এর গুণিতক, এই কারণে জোড় সংখ্যা। 8 এটা 2 এর গুণিতক, এই কারণে জোড় সংখ্যা। তাহলে 0 কিভাবে জোড় সংখ্যা হয়? এখন দেখো এটা হচ্ছে 0 হচ্ছে 2 এর গুণিতক, এই যে 0 গুণ 2 হলো 0 হয়, এই কারণে 0 কিন্তু একটা জোড় সংখ্যা। এটা মনে রাখবা, যদি পরীক্ষায় চলে আসে, এটা চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। যাই হোক, এখন আসি নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য হবে। এইটা তুমি জাস্ট ক্যালকুলেটর হিসাব করলেই পাবা যে নিচের কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি 21 এবং 9 দ্বারা সমানভাবে বিভাজ্য হবে। অবশ্যই দেখো 63 কে ভাগ যাচ্ছে, হ্যাঁ 63 কে 7 নং 63, অথবা এটা সিস্টেম হচ্ছে 21 আর 9 এর লসাগু করে সেটা দ্বারা ভাগ করতে হবে এই সিস্টেমে। হ্যাঁ, তুমি এখন যে কোনো একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারো, তবে আমার কাছে মনে হয় যদি বড় সংখ্যা থাকে, এটা ছোট সংখ্যার কারণে ইজিলি দেখা যাচ্ছে 63 কে 21 এবং 9 দ্বারা ভাগ করা যাবে। 63 ভাগ হচ্ছে 21 আসে 3, কিন্তু যখন বড় হবে তখন এই দুটো লসাগু নিয়ে সেটাকে ভাগ করে দেখবে সেটা মিলে কিনা, তাহলে হয়ে যাবে। ওকে, এটা 23-24 আসে একটা কোশ্চেন। নিচে একটা কোশ্চেন বলছে নিচের কোন সংখ্যাটি 3 এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে, আমি যদি বলি, শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। খেয়াল করো এখানে সবগুলো অঙ্কের যোগফল কত হবে। দেখো প্রথমটার ক্ষেত্রে 2 + 5 + 4 + 6 + 8 + 7 + 3 = যেটা হবে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা বিভাজ্য মানে কি, এটাকে ভাগ যদি 9 দ্বারা যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এটা কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, অথবা আদারওয়াইজ এটা হবে না। এখন এটা তুমি হিসাব করে দেখো কোনটা আসে। অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। 2 + 5 + 4 + 6 + 8 + 7 + 3 = 35 ভাগ 9 যাচ্ছে না, পূর্ণ সংখ্যা আসতেছে না। 5 + 4 + 6 + 8 + 9 + 7 + 2 = 41, এটাও আসতেছে না। এখন আসি 3 + 6 + 5 + 4 + 9 + 8 + 1 = 36 ভাগ 9 যাচ্ছে 4, তার মানে आंसर হবে সি। এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 36 ভাগ 9 4 নং 36, এটা একটা পূর্ণ সংখ্যা, এই কারণে এটা দ্বারা কি হবে, বিভাজ্য হবে, তার মানে आंसर আসতেছে সি। ওকে, आंसर হবে সি। ওকে, নেক্সট। একজন বিক্রেতার কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পরও আর তার কাছে 420টি আপেল আছে। শুরুতে তার কাছে কতটি আপেল ছিল? সিস্টেম একই জিনিস ধরে নিলাম, এক্সটা আছে, হ্যাঁ তার কাছে এক্স আছে, আমি আর ধরে লিখতেছি না, এখন তোমরা ম্যাচিউর হয়ে গেছে অলরেডি। এক্স এ বিক্রি করছে সে 40%, তাহলে এক্স এর 40% বিক্রি করার পরে তার কাছে আপেল আছে 420টা, তাহলে এখানে এক্স এর মান বের করলে হবে, তাহলে এক্স মাইনাস 40 না 40/100, x * 40/100 = 420, তাহলে এখানে আসতেছে x - 40 দিয়ে কাটা গেলে 0 0, 2 দিয়ে কাটলে 2, 5 2/5, এখানে 2x/5 = 420, তাহলে এখানে আসবে 5 নিলে 5x - 2x = 420, তাহলে 3x/5 = 420, x = 420 গুণ হচ্ছে 5/3, 20 × 5/3 700 আসতেছে 700, তাহলে आंसर হবে ডি। ওকে, 700। ওকে, ক্লিয়ার। একশো 20 জন ছাত্রের মধ্যে 30 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? দেখো ফেল করছে কতজন? 30 জন, তাহলে পাস করছে কতজন? পাস হচ্ছে 120 - 30 সে 90 জন না, হ্যাঁ 90 জন। এখন বলছে পাশের হার কত, তাহলে হার বের করতে চাইলে জাস্ট ইজি, হার হচ্ছে নিচে কত টোটাল ছাত্র 120 জন, পাস করছে 90 জন গুণ 100, এই পার্সেন্ট, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। দেখো সি ইউনিটে কিন্তু খুব একটা বেশি কঠিন কোশ্চেন হবে না, যা হবে তুমি পারবা, জাস্ট কনফিডেন্স রাখে। 75% হবে आंसर, 75 ঘ নাম্বার। দেখো কত ইজিলি হচ্ছে, বুঝছো? তোমারও অনেকে
পারতেছো এগুলো, হ্যাঁ। ওকে, নেক্সট। 200 এর হাফ পার্সেন্টের সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? এরকম ক্ষেত্রে দেখো 200 এর কত পার্সেন্ট? হাফ পার্সেন্ট, তাহলে 200 গুণ হাফ পার্সেন্ট, হাফ মানে তুমি এটাকে 0.5 ধরো, তোমার হিসাবে সুবিধা হবে। তাহলে 0.5 ভাগ হচ্ছে 100, ঠিক আছে। এর সাথে 100 যোগ করলে কত হবে? এর সাথে কত যোগ করতে হবে? 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? 0 0 0 0, 2 গুণ হাফ করলে হয় 1, 1 যোগ 100, তার এটা হবে 101। আনসার হবে ক নাম্বার, ঠিক আছে। হাফকে 2 গুণ করলে 1, 1 যোগ 100, 101। আনসার উইল বি ক নাম্বার। ওকে, ক্লিয়ার। আমাদের এখন অনেক কোশ্চেন বাকি, আমাদের অনেক দ্রুত আগাইতে হবে। ওকে, কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? কোন সংখ্যাটা ধরি, কোন সংখ্যাটি x ধরার পরে দেখো x ধরলাম, ধরার পরে x এর 70%, কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে x এর 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হবে 70। বাহ, কত সুন্দর, ইন্টারেস্টিং একটা অঙ্ক। 70% থেকে 70 বিয়োগ করলে হবে 70। খেয়াল করো, x into 70 divided by 100 minus 70 equal to 70। ওকে, তাহলে এখানে 0 0 কাটা, তাহলে 7x by 10 equal to 70 plus 70 equal to 140। তাহলে এখানে দেখো এখন কি হবে, x equal to কত হবে? 140 গুণ 10 ভাগ হচ্ছে 7। 140 গুণ 10 ভাগ হচ্ছে 7, 200। তাহলে x হচ্ছে 200, উত্তর হবে 200 খ নাম্বার। ওকে, ক্লিয়ার। জান্নাতিন 200, আবু সাইদ ইফাস 200, আনাইসা তারানো মানিকা 200, ওয়াজিয়া হাসিম 200, নাদিয়া সুলতানা 200। ওকে ভাইয়া, আস্তে আস্তে গেলে ভালো করে বুঝবো ম্যাথ। এখন বুঝতে পারতেছে কিনা দেখো, আমি তো আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক কোশ্চেন থাকার কারণে একটু মাঝে মাঝে স্পিড বাড়াচ্ছি আর কি। দুহা চৌধুরী 200, 200 সবাই 200, ঠিক আছে। ওকে, নেক্সট। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। হ্যাঁ, যদি এর প্রাপ্ত টাকা অপেক্ষা 1000 টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকার পরিমাণ, এখানে এ হবে মনে হয়, এটা এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে একটা দেখি, যদি এখানে সম্ভবত এ হবে, এ এর প্রাপ্ত টাকা অপেক্ষা, যদি কি বলছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এবং ডি এর মধ্যে 5:2:4:3 মধ্যে ভাগ করা হয়, যদি এ এর প্রাপ্ত টাকা অপেক্ষা 1000 টাকা বেশি হয়, বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। এটা আসলে আশা করি পারবা তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো। কোশ্চেনটা এই মুহূর্তে তো আমার কাছে এর হার্ড কপি নাই, এই কারণে এই কোশ্চেনটা এখন আপাতত রেখে দাও। এটাও সমীকরণ সাজায় করলেই হয়ে যাবে আর কি। এখানে কোশ্চেনটা এখানে ইনকমপ্লিট আছে, এখানে একটু কিছু একটা হবে, ঠিক আছে, এখানে কিছু একটা হবে, আশা করি এটা পারবা। কোশ্চেন ভুল, হ্যাঁ, ওকে, এটা কোশ্চেন ঠিক নাই। দেখো 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? 40 মিটার, দীর্ঘতম অংশ দেখো 10 হবে না? তাহলে দেখো উপরে 10, নিচে সমষ্টি 7 গুণ 3 10, 7 যোগ 3 10, 10 20, নিচে 20 আর এখানে 40, এই যে গুণ করে দাও। সমষ্টি গুণ টোটাল অনুপাতের সমষ্টি, উপরে হচ্ছে সব থেকে বড় কত? 10 10 দিয়ে ফেলো, আনসার মিলে যাবে। তাহলে 20 দিয়ে কাটলে দেখো 20 × 40, 2 10 20, আনসার হবে 20 খ নাম্বার, ঠিক আছে। দেখো বুঝছো কিনা। জান্নাতেন 20 মিটার 20 মিটার, ওকে, বুঝে গেছো, 20 মিটার। নেক্সট,
একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট 3.2, শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাইতে পারবে? সিইউ 23-24 আসে একটা কোশ্চেন, ঠিক আছে? দেখো কিভাবে আনসার করবা। বলছে একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারের রান রেট কত? 3.2। তাহলে 3.2 যদি রান রেট হয় তাহলে টোটাল রান কত হবে? রান হবে 10 গুণ 3.2, 32 রান। এখন শেষের 40 ওভারে রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাইতে পারবে? হ্যাঁ, বলছে শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাইতে পারবে। এখন রান রেটটা এক্স ধরো, খেয়াল করো রান রেট ইকুয়াল টু কি হয়? রান ভাগ হচ্ছে ওভার, রান ভাগ কি? ওভার। এখন বলছে তোমাকে যে শেষের 40 ওভার মানে টোটাল খেলা কত? 50 ওভার। শেষের 40 ওভারের রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাইতে পারবে? তাইলে আমার 282 রান অলরেডি 32 রান হয়ে গেছে, তাহলে থাকে কত দেখো তো? 282 মাইনাস এটা তোমরা পারবা 150 রান। এখন 150 রান করতে হবে। হ্যাঁ, 150 রান করতে হবে কত ওভারে? পরবর্তী 40 ওভারে। 40 ওভারে তাহলে কত হবে? 150 ভাগ 40, 150 ভাগ হচ্ছে 40, 3.75। আচ্ছা, একটু মনে হয় মিস্টেক হচ্ছে। কি বলছে দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রান রেট হচ্ছে 3.2। আগে আমাকে বলো রান রেটের সূত্রটা কি হবে বলো। এটা আনসার 6.25 হবে। হ্যাঁ, 10 প্লাস 12 বদলাতে কি একসাথে 32 হয়েছে? হ্যাঁ, দোহা চৌধুরী 250, 200, ও সরি এখানে 250 হবে। হাই হাই, 282 আছে না, 282 মাইনাস 32, এখানে 250 হবে। এখানে 250 ভাগ হচ্ছে 40, 6.25। এই যে এবার ঠিক আছে। থ্যাংক ইউ দোহা চৌধুরী, তোমাকে ভেরি 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 থ্যাঙ্কস। 250 ভাগ 6.25 হবে আনসার। দেখো এটা বুঝছো কি না? এখানে 250 হবে, এটা খেয়াল করা হয় নাই, মিস্টেক হয়ে গেছে। দেখো একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের রান রেট হচ্ছে 3.2, তাহলে প্রথম 10 ওভারের তার রান কত হবে? 10 গুণ 3.2, দিস ইজ ইকুয়াল টু 32 রান। হ্যাঁ, শেষের 40 ওভার রান রেট কত হলে 282 রানের টার্গেটে পৌঁছাইতে পারবে? খেয়াল করো, তাহলে শেষের 40 ওভার আছে আর 10 ওভার হয়ে গেছে। হ্যাঁ, শেষের 40 ওভার যদি হয় তাহলে টোটাল রান হয়ে গেছে 32, তাহলে তোমার করতে হবে 282, 282 থেকে 32 বাদ দাও, 250 রান করতে হবে কত ওভারে? 40 ওভার। তাহলে রান রেট হতে হবে 6.25। ঠিক আছে? ওকে, বুঝে গেছে সবাই? নেক্সট, এগুলো অঙ্ক বিভিন্নভাবে করা যায়, এক্স দিয়ে ধরেও করা যায়, এক এক সময় এক এক সিস্টেমে। এখন দেখো এটা কি বলছে, একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান, পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? এই গড় রানটা আবার কিন্তু রান প্রতি না, উইকেট প্রতি। হ্যাঁ, যে ওভার প্রতি না, এটা হচ্ছে উইকেট হিসেবে। তাহলে দেখো বলার গড়ে 14 রান দিয়ে কয়টা উইকেট পাইছে? 12টা। তাহলে তার প্রথম ক্ষেত্রে রান কত? 14 গুণ 12, উইকেট প্রতি রান পাইছে 14, 14 গুণ 12, 168 রান। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলছে, পরবর্তী খেলায় 6 রান দিয়ে 4টা উইকেট পাইছে, 6 রান দিয়ে 4টা উইকেট পাইছে, মানে উইকেট প্রতি 6 রান দিয়ে। ঠিক আছে, তাহলে 6 গুণ 4, 24। খেয়াল করো রান টোটাল কত? 24 যোগ হচ্ছে 168, 192 রান। টোটাল উইকেট কত দেখো? 12টি উইকেট এবং পরবর্তীতে 4টি উইকেট, তাহলে 12 আর 4 16টি উইকেট। তাহলে 192 ভাগ 16 দাও, তাহলে গড় বের হয়ে যাবে। ভাগ হচ্ছে 16, 12, আনসার হবে
12 12। দেখো এটা বুঝছো কিনা, যেহেতু সময় কম আমি আর এখন সেন্স 012 সুমিদাস 12 মাহবিবুর রহমান হাবিব 12 নাজিফা নিহা 12। ওকে, সবার আনসার 12। নেক্সট, কি বলছে দেখো, একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টা উইকেট পান, 18 রান দিয়ে 10টা উইকেট পান, পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টা উইকেট পান, তিনি উইকেট প্রতি কত রান দিয়েছেন। তাহলে এটা আবারও সেম সিস্টেম, 18 গুণ 10, তাহলে এখানে 180 রান, পরবর্তীতে 4 রান দিয়ে 4টা উইকেট পান, তাহলে 16 রান, তাহলে এখানে হবে 190 রান, 196 ভাগ তিনি কয়টা উইকেট দিয়েছে দেখো তো, টোটাল 4টা উইকেট এবং 10টা 14টা, 196 ভাগ 14, 196 ভাগ হচ্ছে 14, আনসার আসে 14। তার মানে তিনি রানটা দিবে হচ্ছে প্রতি উইকেটে 14 রান। ঠিক আছে, সুমিদাস 14, রাতুল আহমেদ কনক 14, নাজিফানিয়া 14। ঠিক আছে, ওকে নেক্সট দেখো, একজন ব্যক্তি 1400 টাকায় একটি সাইকেল কিনে উহা 15% ক্ষতিতে বিক্রয় করে, সাইকেলের বিক্রয় মূল্য কত? 1400 টাকায় একটি সাইকেল কিনছে, হ্যাঁ 1400 টাকায় যদি কিনে, এই যে ক্রয় মূল্য কত 1400, কিনে কি করছে 15% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে সাইকেলের বিক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো, বিক্রয় মূল্য যদি তোমাকে বের করতে বলে এবং তোমাকে বলে দিছে ক্ষতিতে বিক্রয় করছে, ক্ষতিটা কত 15% ক্ষতি, 15% ক্ষতি, তাহলে 1400 ক্রয় মূল্য মাইনাস 1400 15%, এটা হচ্ছে ক্ষতি। 1400 কত পার্সেন্ট? 15%। এই যে এখান থেকে বের করে ফেলো 0 0 0 0, তাহলে 1400 মাইনাস হচ্ছে 14 গুণ 15, 14 গুণ হচ্ছে 15, 210, 1400 মাইনাস 210 ইকুয়াল টু 1190 টাকা। এই যে সি নাম্বার, আনসার হচ্ছে সি। ঠিক আছে, ওকে একটি দ্রব্য 57 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে এখানে তোমাকে আবার ক্রয় মূল্য চাইছে, আগেরটা চাইছিল কি বিক্রয় মূল্য। 57 টাকায় বিক্রয় করাতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 5% ক্ষতি হয়েছে। এটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। এটা তুমি আবার ওই আগের সিস্টেমে করতে পারবা, এক্স ধরে করতে পারবা, আবার ক্রয় মূল্য এত হলে এত, এরকমও করতে পারবা। খেয়াল করো, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 95 টাকা। তাহলে তুমি ধরবা ক্রয় মূল্য 100 টাকা হলে, আচ্ছা সরি, বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/95, অতএব বিক্রয় মূল্য 57 টাকা হলে 100 গুণ হচ্ছে 57 ভাগ হচ্ছে 95। এখন প্রশ্ন করতে 95 কই পেলেন? 95 পাইছি হচ্ছে 5% ক্ষতিতে, এই যে 95 টাকা বিক্রয় মূল্য। আমি ক্রয় মূল্য কত ধরছি? ক্রয় মূল্য ধরে নিয়েছি 100 টাকা, যেগুলো লিখি নাই আর কি 100। হ্যাঁ, এখান থেকে বের করলেই হয়ে যাবে 100 গুণ 57, 100 গুণ হচ্ছে 57 ভাগ হচ্ছে 95, 60। আনসার হবে 60 টাকা। এই যে ক নাম্বার। ওকে, নাদিয়া সুলতানা 60, কেউ জানি একজন লেখছে 54 টাকা। কি বলছে? এটা লস হয়েছে। হ্যাঁ 60 টাকা। ওকে নেক্সট, একটি নির্ধারিত হার সরল সুদে 12,500 টাকা 4 বছরের সুদে আসলে 15,500 টাকা হয়, সুদের হার কত? সিইউ 23-24 আসে একটা কোশ্চেন। কি বলছে দেখো, নির্দিষ্ট হার সরল সুদে, সরল সুদ মানে যেটা সিম্পল ইন্টারেস্ট, 12,500 টাকা 4 বছরে সুদে আসলে কত হয়েছে? 15,500 টাকা। খেয়াল করো, সুদ দেওয়া আছে 12,500 টাকা
সরি এটা আসল এবং সুদে আসল হয়েছে 15,500, তাহলে মুনাফা কত হবে? তাহলে মুনাফা আসল হচ্ছে 15,500 এবং রাখছিল কত 12,500, তাহলে এখানে আসতেছে কত 3,000 টাকা হচ্ছে মুনাফা। 15 থেকে 12 বার 3,000। ওকে, মুনাফা যদি 3,000 হয় আমরা কি জানি মুনাফা I ইকুয়াল টু PNR। এখানে মুনাফা I ইকুয়াল টু এটা, হ্যাঁ পি আসল কত, পি ইকুয়াল টু হচ্ছে 12,500, এন কত বছর রাখছে 4 বছর, আরটা তোমাকে বের করতে হবে। তাহলে আর ইকুয়াল টু আসলে কি হবে I বাই পি এন। I হচ্ছে 3,000, পি হচ্ছে 12,500, এন হচ্ছে 4। তাহলে 3,000 ভাগ 12,500 গুণ 4, 0.06। এটাকে এখন 100 দ্বারা গুণ করে দাও, তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। ইন্টু 100 ইজ ইকুয়াল টু 6%। আনসার উইল বি ডি। কত হবে 6%। নিখিল চাকমা 6%, নাদিয়া সুলতানা 6%, সুমিতা 6%। ঠিক আছে, ওকে। নেক্সট, বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা 4 বছরের মুনাফা কত হবে? তাহলে এটা ডিরেক্ট মুনাফা চাইছে। I ইকুয়াল টু PNR, পি হচ্ছে 10,000, 10,000 1 2 3 4 1 10 17,000 10,000, এন হচ্ছে 4 বছর, আর কত 12%। তাহলে 12%কে 100 দ্বারা ভাগ করে এটাকে ইয়া করে নিতে হবে 0 0 0 0। তাহলে 4 12 48, তারপরে 1 4 2টা 0, 4,800 টাকা। তাহলে আনসার হবে ঘ নম্বর 4,800 টাকা। ঠিক আছে, $4,800। আবু সালেহ রহমান 4,800, জান্নাত এন 4,800, 0 4,800, আফিয়া কাজী 4,000। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট, শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে? হার বের করতে বলছে ডিরেক্ট। এখন হার দেখো, আমরা কি জানি I ইকুয়াল টু PN আর, তাহলে হার R ইকুয়াল টু I বাই PN। এখানে I কত, সুদ হচ্ছে 105 টাকা, পি আসল কত 700 টাকা, এন কত 5 বছর। তাহলে এটা জাস্ট বের করে ফেলো। 105 ভাগ হচ্ছে 700 গুণ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 0.03। 0.03 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 3%। আনসার উইল বি খ 3%। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। উম্মে খাদিজা 3%, সুমিতা 3%। ওকে, নেক্সট, বার্ষিক শতকরা মুনাফার হার 6 টাকা হলে 850 টাকার কত বছরের মুনাফা 250 টাকা 255 টাকা হবে? কি বলছে দেখো, কত বছরের সময় চাইছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে চাইছে কি সময়। আমরা কি জানি I ইকুয়াল টু PN আর, চাইছে কি N, N ইকুয়াল টু কি I বাই PR। হ্যাঁ, PR। এখন খেয়াল করো এখানে I কত, মুনাফা কত, আর কত বছরের মুনাফা 255 টাকা হবে, 255। পি কত, পি হচ্ছে 850 টাকা, আর আর কত বার্ষিক কত পার্সেন্ট 6 টাকা, বার্ষিক 6 ভাগ 100 ইকুয়াল টু 0.06। তাহলে I হচ্ছে 255, পি 850 গুণ আর হচ্ছে 0.06। ক্যালকুলেট করো, আনসার বের হয়ে যাবে 255 ভাগ 50 গুণ 0.065। আনসার হচ্ছে 5 বছর, ক নাম্বার। ঠিক আছে, দেখি আসামি 705, নিখিল 5, আফিয়া কেজি 5। ঠিক আছে, সবাই 5 বছর বলছে, সবাই পারতেছে, খুব সুন্দর পারতেছে। এখন দেখো, এটা একজন মানুষ প্রতি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করলো এবং পরবর্তী 3 ঘন্টায়
60 মাইল ভ্রমণ করলো, গড়ে ঘন্টা প্রতি কত মাইল ভ্রমণ করলো? সিইউ 23-24 একটা কোশ্চেন। খেয়াল করো, প্রতি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করছে। 30 মাইল বেগে 2 ঘন্টা গেছে। খেয়াল করো, 30 মাইল বেগ মানে কি? প্রতি ঘন্টায় 30 মাইল যায়, তাহলে 2 ঘন্টায় কতটুকু গেছে? খেয়াল করো, কেস নাম্বার 1, সে অতিক্রান্ত দূরত্ব হবে 30, এটা বেগ গুণ 2, 30 × 60 মাইল। হ্যাঁ, 60 মাইল। 2 নম্বর ঘটনায় কি বলছে? 3 ঘন্টায় 60 মাইল গেছে। এটা কিন্তু বেগ না, সে 3 ঘন্টায় গেছে কত? 60 মাইল। এই দ্বিতীয় ক্ষেত্রেও গেছে 60 মাইল। এখন দেখো টোটাল দূরত্ব কত হবে? 60 + 60 দিস ইকুয়াল টু 120 মাইল দূরত্ব। ঠিক আছে, এখন টোটাল সময় কত লাগছে? দেখো 3 ঘন্টা এবং 2 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে গড় কি হবে? গড় হবে টোটাল অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম। ডিস্টেন্স কত? 120 মাইল ডিভাইড বাই সময় হচ্ছে 5 ঘন্টা। দিস ইজ ইকুয়াল টু মেবি 24। 120 ভাগ 5, 120 ভাগ হচ্ছে 5, 24। ওকে, 24। आंसर will be B number 24। দেখো এগুলো তোমরা পারো, জাস্ট রিভাইজ করতেছো আর কি। হ্যাঁ, পরীক্ষার আগে তোমার রিভাইজই দরকার, অন্য কিছু না। এখন নেক্সট, দুটি শহরের দূরত্ব 185 মিটার, 185 মাইল। প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা লাগে। হ্যাঁ, কি বলছে? দুটি শহরের দূরত্ব 185 মাইল। প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লাগে। পরবর্তী 100 মাইল রাস্তা কত সময় গেলে সম্পূর্ণ রাস্তা বাসটির গড় গতিবেগ 50 হবে? খেয়াল করো, তাহলে 25 মাইল যেতে সময় লাগছে কত? 2 ঘন্টা। পরবর্তী 100 মাইল রাস্তা কত সময়ে গেলে, এখন আমি সময়টাকে ধরে নিলাম পরবর্তী x, তাহলে টোটাল দূরত্ব কত? 185 মাইল। প্রথমে গেছে কত? 2 ঘন্টা, পরে গেছে কয় ঘন্টা? x ঘন্টা। তাহলে এটা টোটাল সময় বের হয়েছে। গেলে গতিবেগ কত হবে? 50। এই এখান থেকে জাস্ট x এর মানটা বের করবা, আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি আনসারটা বের করতে চাই তাহলে কি হবে? দেখো 2 + x টা গুণ করলে 50 × 100x, হ্যাঁ, প্লাস 50 × 100, 50 × 100 প্লাস 50x ইকুয়াল টু 185। হ্যাঁ, কোনাকুনি গুণ করে দিলাম। এখন 50x ইকুয়াল টু 185 মাইনাস 100, তাহলে 50x ইকুয়াল টু 85, x ইকুয়াল টু 85 মাইনাস 50, 85 ভাগ হচ্ছে 50, 1.7 ঘন্টা। এখন উত্তর দেওয়া আছে মিনিটে, তাহলে 1.7 কে 60 দ্বারা গুণ করে দাও, গুণ হচ্ছে 60, 102 মিনিট। এটা হচ্ছে 102 মিনিট। ঠিক আছে, বুঝি নাই ভাইয়া, আর একটু বলেন কষ্ট করে। ওকে, দেখো গড় গতিবেগটা হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব ভাগ টোটাল সময়, এটা হচ্ছে গড় গতিবেগ। এখন ঘটনায় তুমি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবা, এবং এই দূরত্ব অতিক্রম করতে টোটাল কতটুকু সময় লাগছে সেটা বের করবা, করে এই দুটোকে ভাগ দিবা, তাহলে গড় গতিবেগ বের হবে। এখন এখানে দেখো বলছে টোটাল দূরত্ব বলেই দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব 185 মাইল। 185 মাইল, প্রথম 85 মাইল যেতে একটি বাসের 2 ঘন্টা সময় লাগছে। কত ঘন্টা সময় লাগছে? 2 ঘন্টা। এখন পরবর্তী 100 মাইল রাস্তা কত সময় গেলে সম্পূর্ণ যাত্রায় বাসটির গড় গতিবেগ 50 কিলোমিটার হবে? এটা আমি সহজ সিস্টেম করে দিছি, যে যেহেতু দূরত্ব একদম দেওয়াই আছে 185,
ডিভাইড বাই টোটাল সময় আমি ধরে নিলাম দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগবে x, হ্যাঁ, তাহলে 2 + x ধরে নিবা = 50 দিবা, তাহলে হয়ে যাবে। আরেকটা সিস্টেম হবে এটা, সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে গড় দেখো, সেটা একটু জটিল হতে পারে। প্রথম ক্ষেত্রে 85 না, 85 মাইল গেছে কতটুকুতে, 2 ঘন্টায় গেছে, এবং পরবর্তীতে 100 মাইল রাস্তা গেছে কত, 100 মাইল রাস্তা কত সময়, x সময়। তাহলে এটা কি বের হলো, টোটাল 2 বেগের সমষ্টি বের হয়েছে। এই দুটাকে আবার 2 দ্বারা ভাগ করে = 50 দিতে হবে, তাইলে আবার হবে। এই সিস্টেমে করলে হবে, কিন্তু এটা জটিল হবে, আমি ওইটাই প্রিফার করব, ঠিক আছে, এটা জটিল হবে। ওকে, নেক্সট, আশা করছি বুঝছো। একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14 দেওয়া আছে। কি বলছে দেখো, একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14 দেওয়া আছে। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় গড় বয়স 1 বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? এই অঙ্কটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ। 23-24 আসলে আবার আসার সম্ভাবনা বেশি এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। কি বলছে, 24 জন ছাত্রের গড় 14, তাহলে গড় যদি দেওয়া থাকে তাহলে বয়সের সমষ্টি নির্ণয়। আমি বলছি কি হবে, বয়সের সমষ্টি হবে, তুমি গড়কে এটা দ্বারা গুণ করে দাও। গড় কত, 14, কতজন, 24, এটা হবে তাদের বয়সের সমষ্টি। 14 × 24 336 বছর, এটা হচ্ছে তাদের 24 জন ছাত্রের গড় বয়স। এখন বলছে যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, এই 336-এর সাথে আমি শিক্ষকের বয়স ধরলাম x বছর, যদি যোগ করা হয় তাহলে এখন দেখো তো 24 জন শিক্ষার্থী ছিল, শিক্ষক একজন বেড়ে গেছে, তাহলে টোটাল সংখ্যাটা 25 জন হয়ে গেল। গড় আগের চেয়ে 1 বেড়ে যাবে, গড় ছিল 14, বেড়ে গেছে 1। এই যে এটা হচ্ছে 24 জন শিক্ষার্থীর গড় সমষ্টি, বয়সের সমষ্টি। এখানে আমি শিক্ষকের বয়স যোগ করলাম, তাহলে সমষ্টি নির্ণয় করে আমি কতজন টোটাল আছে সেটা দ্বারা ভাগ করলে গড় বের হবে। তাহলে এখানে আগে ছিল 24, এখন একজন শিক্ষক বাড়ছে, হয়ে গেল 25। হলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে গড় আগের চেয়ে 1 বেড়ে যাবে। এই 14 সাথে 1 যোগ করলাম, এখন এখান থেকে x এর মান বের করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি আলটিমেটলি দাঁড়াচ্ছে 336 প্লাস x = 24 থেকে 25, 25 × 15, 25 × 15, তাহলে x = আলটিমেটলি কি দাঁড়াবে, 25 × 15 375 না, তাহলে x = দাঁড়াবে হচ্ছে 375 - 336 -336 39 39 বছর। তাহলে आंसर হবে এ 39 বছর। রেবেকা সুলতান অলরেডি করে ফেলছে। ওকে, দিখন ত্রিপুরা 39। ওকে ওকে, সবাই आंसर করছে। ওকে, নেক্সট, আমরা প্রায় শেষের পথে চলে আসছি। দেখো, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 এবং 75। চতুর্থ পরীক্ষা তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়। সিস্টেমটা হচ্ছে এরকম, ধরো প্রথমটাতে পাইছে 70, পরেরটাতে পাইছে 85, ক এর প্রাপ্ত যথাক্রমে 70, 85 এবং 75। চতুর্থ পরীক্ষায় মনে করো x পাইছে, তাহলে টোটাল গড় 1 1 2 3 4 4টা দ্বারা ভাগ করলে তার গড় প্রাপ্ত নম্বর কত হয়, 80 হয়, 80 হয়। তাহলে এখন এখান থেকে জাস্ট x এর মানটা বের করে ফেললেই হচ্ছে। সমষ্টি কত আসতেছে, 70 + 85 + 75 = 230। তাহলে 230 + x = 80 গুণ হচ্ছে 4, 320। তাহলে x = হবে 320 - 230, 320 - 230 90। आंसर হবে 90, ঠিক আছে। সি ইউনিটের এক্সামে 90 লাগবে, হ্যাঁ অবশ্যই 90 90। ওকে, চতুর্থ পরীক্ষাতে লাগতেছে 90। এখন আসি নেক্সট। কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় দেওয়া আছে 12 বছর, 4 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে 20 জনের সমষ্টি বের করো। 20 ×
20 গুণ কত 12, 24, 240 বছর। এটা হচ্ছে এই যে এই 20 জন ছাত্রীর বয়সের সমষ্টি। এখন কি বলছে, 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় খেয়াল করো 240 জন আসছে। এই 4 জন বয়সের সমষ্টি আমি ধরে নিলাম x, ভাগ আগে ছিল 20 জন, পরে আসছে 4 জন, তার মানে টোটাল হয়েছে 24 জন। ইকুয়াল টু গড় কত হবে, ভর্তি হয় বয়সের গড় 4 মাস কমে গেছে। 4 মাস মানে কি, 4 মাস মানে হচ্ছে 4 ভাগ হচ্ছে 12, দিস ইজ ইকুয়াল টু হবে 4 ভাগ 12, 0.33 বছর। 4 ভাগ 12 কি বছর, 1/3। এখন এত বছর কি কমে গেছে, তাহলে আগে ছিল কত গড় 12 মাইনাস হচ্ছে 4/12। হ্যাঁ, এখান থেকে জাস্ট x এর মানটা বের করলে आंसर চলে আসবে। যদি করি একটু মিশাই, পরেরগুলো মিশিয়ে দিই, দেখো কত আসে। এখানে যদি আমি 240 প্লাস x বাই 24 রাখি, এখানে যদি আমি 12 লসাগু করি 144 মাইনাস 12 গেল 4। এখন 12 দ্বারা উপরে গুণ, অথবা এখানে ক্যান্সেল আউট, 12 × 24 2। এখন এই 2 দ্বারা এখানে 144 মাইনাস 4 আসছে, তাহলে 140 গুণ 2, 140 গুণ 2 280। তাহলে 240 প্লাস x ইকুয়াল টু 280। এখানে অনেক ক্যালকুলেশন স্কিপ করা হয়েছে, তোমরা এগুলো নিজে নিজে করে ফেলবা ক্যালকুলেশন, তাহলে পারবা আর কি। 280 মাইনাস হচ্ছে 240 ইকুয়াল টু 40, তাহলে x এ হচ্ছে 40। এই 4 জন বয়সের সমষ্টি কি চাইছে, ও নতুন 4 জন ছাত্রীর বয়সের গড় কত চাইছে, তাহলে 4 জনের সমষ্টি বের হয়েছে 40। হ্যাঁ দেখছো 40, তাহলে এই 40-এর আবার গড় বের করতে হবে 40, তাহলে 4 জন টোটাল তাদের সমষ্টি 40 আছে 4 জন, তাহলে হবে 10 বছর। তাহলে आंसर হবে 10 বছর। ঠিক আছে, দেখছো কোশ্চেন কত কি করছে, 10 বছর। ওকে, দেখো এই কোশ্চেনটা বুঝছো কিনা আমি একটু কাইন্ডলি ফিডব্যাক বলো। ফিডব্যাক শোনা হয় না অনেকক্ষণ থেকে, যেহেতু তোমরাই আনসার করতেছো এই কারণে ফিডব্যাক নেই নাই আর কি। হ্যাঁ 10 ঠিক আছে, সবাই আনসার পাচ্ছে, সবাই পাচ্ছে। ওকে নেক্সট কি বলছে, 7 এর 300% এবং 5 এর 200% এর মধ্যে পার্থক্য কত। দেখো একদম ইজি, 7 এর 300% মানে হচ্ছে 300 ভাগ 100, এবং 5 এর 200%, 5 এর 200% মানে 200 ভাগ 100 এর মধ্যে পার্থক্য। এই যে বিয়োগ চিহ্ন দিয়ে ফেলছি, 0 0 0 0, 3 7 21 মাইনাস 0 0 0 0, 5 2 10, 21 থেকে 10 বাদ দিলে কত হবে 11। উত্তর নাই, হাই হাই 21 মাইনাস 10, উত্তর হবে এই যে সি নাম্বার হচ্ছে 11, এটা হবে উত্তর। ঠিক আছে, সি নাম্বার এখানে নাই। 11 ওকে নেক্সট দেখো 20 এর 20% কত। 20 এর 20% কত, 20 এর 20% মানে 100 দ্বারা গুণ, 0 0 0 0, 2 2 4, आंसर হবে 4। ওকে 4। নেক্সট দেখো আর 2-3টা আছে। ওকে 144 কোন সংখ্যার 40%। দেখো 144 কোন সংখ্যার 40%, ধরি x সংখ্যার 40% ইকুয়াল টু হচ্ছে 144। হ্যাঁ এই ধরনের অঙ্ক এটা, x ইন্টু 40 ভাগ 100 দিস ইকুয়াল টু 140। তাহলে কত হবে দেখো তো, 0 0 কাটা, এখানে 2 জায়গায় 5, 2 2 / 5, তাহলে 2x ইকুয়াল টু 144 গুণ হচ্ছে 5, তাহলে আলটিমেটলি আসবে 144 গুণ হচ্ছে 5 720। অতএব x ইকুয়াল টু কত হবে 720 ভাগ হচ্ছে 2।
720 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 360। তাহলে এক্সটা কি 360 হবে, 360 এর 40% হবে 144। এই যে আনসার হবে ঘ নাম্বার। ওকে 360, সবাই আনসার করছে 360। নেক্সট, দেখো কি বলছে এটা। রুবেল 8 দিনে একটি কাজ শেষ করতে পারে এবং তার ছেলে 12 দিনে ওই কাজ শেষ করতে পারে, তাদের দুজন একসাথে কতদিনে ওই কাজ শেষ করতে পারবে? এই ধরনের অঙ্ক করানো হয়েছে, করে নিবা। হ্যাঁ, এখানে আসি নেক্সট। মিস্টার জামান একটি ভূমির 5/8 অংশের মালিক, ঠিক আছে। তিনি তার অংশের 5 ভাগের 1 ভাগ বিক্রয় করে দেয় কত টাকায়? 1 লক্ষ টাকায়। ভূমির মূল্য কত ছিল? সিইউ 2324 আসছে। এই ধরনের ভগ্নাংশ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে কিভাবে সলভ করতে হয় দেখো। মিস্টার জামান একটি ভূমির 5/8 অংশের মালিক, পুরোটার মালিক কিন্তু না। তিনি তার অংশের, তার যে অংশটা আছে সেই অংশের 1/5 বিক্রয় করে দেন 1 লক্ষ টাকায়। তাহলে ভূমির টোটাল মূল জমিটার দাম কত হবে? ঠিক আছে, তাহলে দেখো তার পরিমাণ কত, দেখো তার বিক্রিত পরিমাণ কত, তার বিক্রিত ভূমির পরিমাণ কত হবে দেখো তো। 5/8 অংশ, 5/8 অংশের আবার কি, আচ্ছা এটা এর লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 5/8 এর কত? 1/5 অংশ, এর মানে গুণ, তাহলে 5/8 গুণ 1/5, 5 কাটা হচ্ছে 1/8। তাহলে 1/8 অংশ, দেখো খেয়াল করো 1/8 অংশের দাম কত? অংশের দাম হচ্ছে 1 লক্ষ টাকা। 1 2 3 4 5 3 2 1 লক্ষ টাকা। অতএব সম্পূর্ণ মানে কি 1 না, তাহলে 1 অংশের দাম কত হবে? 1 2 3 4 5 ভাগ হচ্ছে 1/8, এটা উল্টে যায় গুণ হয়ে যাবে। তাহলে হবে কত? 1 2 3 4 5 1 2 3 5 গুণ হচ্ছে 8 ভাগ হচ্ছে 1, তার মানে হবে 8 লক্ষ টাকা। 1 2 3 4 5 8 লক্ষ টাকা, এটা আনসার আসতেছে 8 লক্ষ টাকা। ঠিক আছে, এটা সিইউ 2324 আসা একটা কোশ্চেন। ওকে, তাহলে এখন আসি এই রিলেটেড আর কোশ্চেন কি আছে দেখি। বলছে শরীফ মিয়া তার জমির 1/4 অংশ, 4 ভাগের 1 অংশে পাট ও 3 ভাগের 1 অংশে ধান চাষ করলেন, অবশিষ্ট জমিতে গম চাষ করলেন। তিনি তার মোট জমির কত অংশে গম চাষ করলেন? এরকম ক্ষেত্রে কি হবে দেখো। তাহলে তিনি ধান চাষ করছে কতটুকু? 4 ভাগের 1 ভাগ ধান চাষ করছে। গম চাষ করছে কতটুকু? সরি, ধান চাষ করছে 3 ভাগের 1 ভাগ এবং পাট চাষ করছে এটা। তাহলে টোটাল কত হবে দেখো তো। 4 আর 3 লসাগু 12, 3 + 4 7/12 অংশে তিনি টোটাল চাষ করছে। তাহলে অবশিষ্ট জমিতে গম কি চাষ করছে? গম চাষ করছে। তাহলে অবশিষ্ট মানে কি? টোটাল জমি দেখো আমরা 1 অংশ ধরে নিই, মাইনাস চাষ করছে 7/12, 7/12তে ধান এবং পাট চাষ করছে। তাহলে এটা থেকে বাদ দিলে আমরা টোটাল গম চাষ পাবো। তাহলে মানে 12 - 7, তার মানে 5/12 হবে। আনসার হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে তার পাট চাষ, এটা হচ্ছে তার ধান চাষ। তাহলে টোটাল পাট প্লাস ধান চাষ হচ্ছে এটা 7/12। তাহলে টোটালটা 1 মাইনাস হচ্ছে পাট ভাগ ধান, এটা হবে গম, এটাই হবে গম। গম ইকুয়াল টু 1/7/12, যেটার আনসার আসছে 5/12, এটা আনসার। ঠিক আছে, সবাই বুঝে গেছো 5/12। ওকে ওকে, আফিয়া গাজী ডি ডি, থ্যাংক ইউ। নেক্সট খেয়াল করো, 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট হবে? এমনভাবে কাটছে যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। হ্যাঁ, এই দেখো ছোট অংশটি কি হবে? বড় অংশের 2/3। আচ্ছা, বড় অংশটা যদি আমি x ধরে নেই, বড়টা যদি আমি x ধরি, ছোটটা কি হবে? x এর 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ,
ঠিক আছে, এখন বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট। এখন খেয়াল করো এই দুইটা মিলে কত, এই দুইটা মিলে এক অংশ না, এক্স প্লাস 2x/3 কত, এক অংশ না। তাহলে আমি এখান থেকে এক্সট্রা বের করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এখানে লসাগু যদি 3 দেই তাহলে 3x + 2x = 1, তাহলে 5x = 3, x হচ্ছে 3/5। তাহলে 3/5 কিসের? বড় অংশ। এখন বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত, তাহলে ছোট অংশ কত? x এর 2/3, x এর 2/3 মানে কত? 3/5 এর 2/3, 3 কাটা আসলে 2/5 হচ্ছে ছোট অংশটা। ছোট অংশটা যদি 2/5 হয়, টোটাল 20 ফুট, তাহলে 20 ফুটের 2/5, তাহলে 5 দিয়ে করলে 4, 4 দুগুণ 8, 8 ফুট আনসার হবে। এই যে সরি, এটা তো 4, এটা 8 ফুট। এই যে হ্যাঁ, ওকে 8 ফুট হবে। রেবিকা সুলতানা, ফাহিমা সুলতানা 8, আবু সাইদ ইফাজ 8, আসামি শাতু 8। ওকে ওকে, সবার আনসার হয়েছে। ওকে ক্লিয়ার। এই যে শেষ, অবশেষে কোশ্চেন শেষ। তাহলে খেয়াল করো, দেখো এই টপিকটাতে প্রবলেম সলভিং এর টোটাল আমরা এখানে গত বছর 23-24-এ আসা 15টা কোশ্চেন রাখছি এবং ওই 15টা কোশ্চেনের অনুরূপ 2-3টা করে কোশ্চেন দিছি। খেয়াল কর, 3টা করেও যদি গড়ে কোশ্চেন হয়, 3 পুরাণে কিন্তু 45টা, প্রায় 50টা। খেয়াল করছো, 50টা বা তার বেশি বা কম হবে আর কি, প্লাস মাইনাস 40 থেকে 60-এর মধ্যে হবে রেঞ্জটা, এর মধ্যে কোশ্চেনগুলো আছে। তাহলে এতগুলো কোশ্চেন সলভ করার পর তুমি আমাকে বলো তোমার কনফিডেন্স লেভেল কি বাড়ছে কি বাড়ে নাই? হ্যাঁ অবশ্যই বাড়ছে। তাইলে তোমার এখন কাজটা কি হবে, এই যে অলরেডি প্র্যাকটিস করে ফেলছো, জাস্ট এই টপিকগুলো ধরে ধরে সেম আবার প্র্যাকটিস একদম শেষ করে ফেলো। অবশ্যই দেখবা হ্যাঁ কমন আসবে, তো আসবেই, অবশ্যই চান্স হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান হাবিব বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, এগুলো কি 2 নম্বরের জন্য দিবেন? হ্যাঁ অবশ্যই এগুলো 2 নম্বরের হবে। থ্যাংক ইউ বলবেন না, আবার বলেন ভাইয়া। লাস্ট ম্যাথটা এটাই ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক শুকরিয়া। ঠিক আছে, লাস্ট ম্যাথ ছিল হচ্ছে এই যে অংশের এটা আর কি। হ্যাঁ আচ্ছা, এটা আরেকবার বলতে বলছে আর কি, এনআইটিএল স্কিলের উপর ম্যারাথন ক্লাস না দিলে আল্লাহ বিচার করবে। দেখো এটা আরেকবার জাস্ট রিপিট করে দেখো কি বলছে। এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। আমি বড় অংশটা ধরে নিয়েছি, বড় অংশটা ধরে নিয়েছি এক্স, তাহলে ছোট অংশটা কি হবে? ছোট অংশটা হবে 2/3 বলছে, মানে 2/3। এখন খেয়াল করো, ছোট অংশ আর বড় অংশ দুইটা মিলেই তো এক অংশ পুরাটা হবে। এই কারণে আমি এক্স প্লাস 2x/3 = 1 ধরছি। এখান থেকে x এর মানটা বের করছে। ঠিক আছে, x এর মান কি? 3x + 2x = 1, তার মানে 5x = 3। তাহলে x কত বের হয়েছে? 3/5। এটা আসলে কি? এটা হচ্ছে বড় অংশ। হ্যাঁ, বড় অংশের দৈর্ঘ্য। এখন খেয়াল করো, তোমাকে বড় অংশের দৈর্ঘ্য বের করতে পারলে হবে একইভাবে। দেখো 20 × বড় অংশ কত? 3/5, তাহলে 5 × 4 3 4 12, তাহলে বড় অংশ হচ্ছে 12। খেয়াল করো, টোটাল যদি 20 হয়, বড়টা যদি 12 হয়, তাহলে 20 থেকে 12 বাদ দিলে কি পাবা? ছোটটা পাবা। তাহলে এখান থেকেও 8টা বের করতে পারবা। ঠিক আছে, দেখো আমি একই অঙ্ক প্রথমে করলাম এক নিয়মে, এখন করলাম আরেক নিয়মে। এই যে এইগুলো তুমি যেভাবে তোমার মাথায় ধরবে তুমি সেভাবে করবা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কিন্তু সব টপিক শেষ। হ্যাঁ হ্যাঁ একদম 15টার যে ধরনের কোশ্চেন হইতে পারে আর কি। ওকে ওকে, ইনশাআল্লাহ সবাই আসছে, আপনাকে স্বাগতম। ওকে ওকে ঠিক আছে। তো ভাইয়ারা, তোমাদের রাফি ভাই তোমাদেরকে আজকে পাবলিক সবে এটা ম্যারাথনের চেষ্টা করছে। আশা করি তোমরা অনেকেই ছিলা শুরুতে। আসলে সবাই তো আর চান্স পাবে না, সবাই তো আর স্বপ্নের ক্যাম্পাসে আসতে পারবে না। সবাই স্বপ্ন বলবে যে আমার স্বপ্ন ওই বিশ্ববিদ্যালয়ে পড়া, কিন্তু সবাই তো সেই স্বপ্নের জন্য পরিশ্রম করবে না। যে করবে সে আসতে পারবে সহজ হিসাবে, একেবারে সহজ সমীকরণ। হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে সমীকরণ। পরবর্তীতে আমার একটা এইম, তুমি কিন্তু ওরা কিন্তু চাইতেছে, ওরা কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল যেটা আছে, অ্যানালিটিক্যাল স্কিল অলরেডি আসলে দেওয়া শেষ।
হ্যাঁ, এখন যেটা দিবে সেটা বলে যে খাওয়ার পরে অতিরিক্ত আর কি। হ্যাঁ, তো এটা দেখি আমরা আলোচনা করে দেখি আর কি, মানে লাইভ ক্লাস, একটা ম্যারাথন লাইভ ক্লাস। আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে হবে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দিব ভাই, দিবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আশা করি তোমার সবাই ভালো লাগছে। তোমরা ঠিক এই টাইপের পড়াশোনা সুন্দর মতো চালিয়ে যাবা। খুব শীঘ্রই তোমাদের 15 তারিখ পরীক্ষা হবে। তোমরা 15 তারিখ যারা পরীক্ষা দিবা, আমরা ক্যাম্পাসে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্যাম্পাসে থাকবো, তোমরা একটু দেখা করে আমাদের সাথে। তোমাদের সি ইউনিটের যে বিবিএ ফ্যাকাল্টি আছে, ওই বিবিএ ফ্যাকাল্টির পাদদেশে অর্থাৎ সামনেই আমরা থাকবো, একটু দেখা করে যাও, ঠিক আছে ভাইরা? তো দীর্ঘায়িত করবো না, আজকের একটু বিদায় নিই আর কি। আচ্ছা, যেহেতু এদের থেকে না আবার আসবো তো মনে হয় অ্যানালিটিক্যাল স্কিল। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার দেখা হবে আর কি। তো তোমার দেখো, তোমরা আসলে কিন্তু অন্তিম পর্যায়ে চলে আসছো। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে তোমাদের হাতে কিন্তু সময় নাই, তোমাদের 15 তারিখে পরীক্ষা। এখন এই সময়টা কিন্তু কোনোভাবে নষ্ট করা যাবে না। তুমি চাইলে যদি এখন কেউ এমন থেকে থাকো যে তোমার এখন কি আছে, জিরোতে আছো, তুমি এই ক্লাসটা প্রথম করছো, তাহলে তোমার জন্য আমি বলতেছি তুমি চাইলে এখনো চান্স নিশ্চিত করতে পারবা। সিএনএট কোনো কঠিন জিনিস না, জাস্ট এই টপিকগুলো বারবার বেসিক এখানে ক্লিয়ার, প্লাস তুমি একটু 4-5টা কোশ্চেন একই টাইপের উপর প্র্যাকটিস করতে থাকো। আর যে জিরো তাকে বলতেছি, দেখবা কনফিডেন্স বেড়ে গেছে। এই 2-3 দিনেও তুমি প্র্যাকটিস করে কুলাইতে পারবা, ঠিক আছে? আর অ্যানালিটিক্যাল স্কিল তো আরও সহজ। হ্যাঁ, এইটাতে তোমরা যতটা ভয় পাচ্ছ আসলে ততটা না। হ্যাঁ, এটা তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে তোমার কাছে। তো ঠিক আছে, তোমাদের প্রতি এই আশা ব্যক্ত করে যে তোমরা প্র্যাকটিস করবা, সেই অনুযায়ী পরীক্ষায় ডেলিভারি করবা এবং চান্স পাবা ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।